আলিশা তুবাকে দুটো টিউশনি বের করে দেয় আলিশাদের বাসার কাছে। বাসায় এসে পড়াতে হবে তুবাকে। ৮,০০০ টাকা দেবে টিউশনি ফি। যদিও তারা চেয়েছিল ৬,০০০ টাকা, কিন্তু আলিশা বাড়িয়ে ৮,০০০ টাকার কথা বলেছে। ভীষণ খুশি হয় তুয়া। তার বাবা মার রুমে যায় খবরটা জানাতে। বাবা, আমি দুটো টিউশনি পেয়েছি, আলিশা বের করে দিয়েছে, বাসায় গিয়ে পড়াতে হবে। না মা, তোকে কষ্ট করে গিয়ে বাসায় পড়াতে হবে না। কলেজ করে এসে টিউশনির মধ্যে চলে গেলে নিজের পড়ার সময় পাবি না। তুয়ার বাবা। তুয়া মন খারাপ করে তাকায় মার দিকে। তিনি ইশারায় বুঝিয়ে এখন চলে যেতে পারে। বাবা কি বুঝিয়ে বলবেন। রুম থেকে চলে আসে তুয়া। নিজের রুমে এসে পড়তে বসে সে। কিছুক্ষণ পর তুয়ার বাবা আসে তুয়ার রুমে ডিনার করার জন্য ডাকতে। তুয়া টেবিলে পড়ছে, মেয়ের মাথায় হাত বুলায় দিতে। মন খারাপ করিস না মা, আমি জানি কেন তুই টিউশনি করাতে যাচ্ছিস। টিউশনি করালে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু তুই নিজেকে টাইম দিতে পারবি না। বাবা, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি পারবো। বিকেলের দিকে টিউশনিগুলো রেখে রাতে আমি আমার নিজের পড়া পড়তে পারবো। মেয়ের কথা শুনে কিছুক্ষণ ভেবে রাজি হয় তিনি, কিন্তু মা নিজেই লক্ষ্য। কিন্তু ভুলে যেও না, ভালোভাবে পড়াশোনা করো। জি বাবা, ইনশাল্লাহ। আর শোনো মা, একটা কথা আছে না, মানুষ হচ্ছে শক্তের ভক্ত নরমের জন। এই দুনিয়ায় শক্ত হয়ে থাকলে তুই সবকিছুই পাবি, কিন্তু নরম হয়ে থাকলে পাওয়া তো দূরের কথা, যেগুলো আছে সেগুলো নিয়েও যাবে। নরম হয়ে চলবি না, সবার সাথে চোখে চোখ রেখে কথা বলবি, অন্যায়কে প্রশ্রয় দিবি না, আর সবশেষে এটা কথা, বাবা মার সম্মান রাখবি। জি বাবা, আমি সবসময় কথাগুলো মাথায় রাখবো। এই তো আমার লক্ষ্মী বড় মা। কিন্তু আমার ছোট মা কই? তুলি তো ওই রুমে। আচ্ছা, খেতে আয়। এই বলে চলে যায় তুয়ার বাবা। কালকে থেকে কলেজ শেষ করে টিউশনি পড়িয়ে দেন বাসা আসবে তুয়া। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয় তুয়া। পড়াশোনা শেষ করে কলেজের জন্য রেডি হয়ে নেয় সে। এমন সময় আলিশা কল দেয় তুয়াকে। আলিশা জানায় সে আজকে যাবে না কলেজে, শরীর ভালো লাগছে না তাই। তুয়া ভাবে সে যাবে না, আলিশা না গেলে কলেজে মন বসে না তার। তাই তুয়া কলেজ ড্রেস চেঞ্জ করে নেয়, ভাবে বিকেলে টিউশনিতে গেলে আলিশাকে দেখে আসবে। অন্যদিকে আসিফ তুয়ার ফটোর দিকে তাকিয়ে আছে, ভাবছে এত কেন ভালো লাগে মেয়েটাকে। কত সাধারণভাবে চলাফেরা করে তুয়া, তারপরেও কত ভালো লাগে তুয়াকে। আসিফ ভাবে মীরার মতো যদি তুয়াও চলে যায় অন্য ছেলের হাত ধরে, তাহলে কিভাবে মেনে নিবে সে। আসিফ ঠিক করলো আলিশাকে জানাবে সে যে তুয়াকে ভালোবাসে। যেই ভাবা সেই কাজ। আসিফ যা আলিশার রুমে গিয়ে দেখে দু বোন বসে গল্প করছে। আরিফাকে রুম থেকে পাঠানোর জন্য আসিফ মিথ্যা কথা বলে। আরু তোকে আম্মা ডাকছে, জলদি নিচে যেতে বলছে। আরিফা চলে যায় রুম থেকে। আলী, তোর সাথে আমার কিছু কথা আছে। দেখো ভাইয়া, তুমি আমাকে আলী বলে ডাকবে না, আমাকে ছেলে ছেলে মনে হয়। তো তুই তো ছেলে। কি? আচ্ছা, সরি। এটা বলতে এসেছি। ওইটা শোন। হুম, বলো। আমি না তোর বেস্টি, মানে তুয়াকে ভালোবাসি। তো তুমি আমাকে বলছো কেন? তুয়াকে গিয়ে বলো। তুই অবাক হস নাই? তোমার কি আমাকে গাধা মনে হয় নাকি? হুম, এটা আবার বলার কি আছে? সবাই তো এটাই জানে ভাইয়া। আচ্ছা আচ্ছা, বল। তোমার মোবাইলে ওয়েলপেপারে তোমার ছবি দেখে বুঝতে পেরেছি তুমি যে তুয়াকে ভালোবাসো। বোনু আমার, প্লিজ তুয়ার সাথে আমাকে সেটিং করে দে। আই প্রমিস, তুই যা খেতে চাবি তোকে তাই খাওয়াবো। আলিশা একটু নড়েচড়ে ভাব দেখে বসে ভাবতে থাকে। বেশি কিছু না, আমার আইফোন 15 প্রো ম্যাক্স, 50টা চকলেট প্যাকেট, 500 টাকার ফুচকা আর আইসক্রিম, এর চেয়ে বেশি কিছু না। মামাবাড়ির আবদার চাইলেই আর পেয়ে গেলি। এত কিছু জীবনও দিব না আমি। না দিলে নাই। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে লাখো একটা।
না কুটিতে একটা, তার সাথে তোমাকে সেটিং করে দিব, আর তার বিনিময়ে সেগুলো চেয়েছি। এইগুলো তো চুনোপুঁটি লাগবে না তোর সাহায্য, আমি একাই আমার ভালোবাসার মানুষকে নিয়ে আসবো আমার কাছে। আচ্ছা, দেখ বনে, পরে আবার আমার কাছে আসবা। চলে যায় আসিফ রুম থেকে। কিছুক্ষণ পর তুয়া আসে আলিশাদের বাসায়। আলিশা মার সাথে কথা বলতে আসে আলিশার রুমে। কিরে, এখন কি অবস্থা তোর? আমার আবার কি হবে? আমি তো একদম চাং। তাহলে কলেজে যাসনি কেন? তোর জন্য আমিও যাইনি। আরে তখন একটু খারাপ লাগছিল। আচ্ছা, তাহলে আমি চলে যাই, টিউশনিতে যাব। কিছুক্ষণ থাক, লেট হয়ে যাবে তো। আজকে প্রথম দিনই যদি লেট হয়ে, তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে। আচ্ছা তাহলে যা, সাবধানে যাইস। ওকে। আলিশা রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখন পিছন থেকে আসিফ ডেকে ওঠে, তুয়া, তোমার সাথে আমার কথা আছে। বাবার কথাগুলো মনে করে তুয়া, ভাবে সবার সাথে কথা বলার সময় এখন হেজিটেট বোধ করবে না। তুয়া একটু এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আমার তো একটু লেট হয়ে গিয়েছে, টিউশনিতে যাব, জরুরি কিছু বলে। ভুরু কুঁচকে তাকায় আসিফ, কোথায় পড়াও? এই তো আপনাদের বাসার পাশে। আচ্ছা যাও তাহলে, পড়ানো শেষে আমাকে একটা কল দিও। কিন্তু আমার কাছে তো ফোন নেই। ইডিয়েট, একটা ফোন কেনারও সামর্থ্য নেই। এখনকার যুগে ফোন ছাড়া কেউ থাকে নাকি? কথাটা শুনে তুয়ার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আর কিছু না বলে সে বের হয়ে যায় বাসা থেকে। তুয়া চলে যাওয়ার পর আসিফ বুঝতে পারে এভাবে বলাটা তার ঠিক হয়নি। সিঁড়িতে জোরে একটা ঘুষি মারে আসিফ। বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় আসিফ। বিকেল 6টা বাজে। আলিশা টিউশনি শেষ বের হয় বাসা থেকে। মাগরিবের আজান দিয়ে দিবে একটু পরে, তাই তুয়া ভাবলো রিক্সা দিয়ে চলে যাবে। রাস্তার দিকে পা বাড়াতে কেউ একজন তুয়াকে হেঁচকা টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। তুয়া ভয়ে চোখ বন্ধ করে নেয়। একটু পর চোখ খুলে সে আসিফ জড়িয়ে ধরে রেখেছে তাকে। এই প্রথম কোনো ছেলে তুয়াকে স্পর্শ করেছে। পুরো শরীর কাঁপছে তুয়ার। ভয়ে তুয়ার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি হলো তোমার? কি মৃগীরও আছে নাকি? এভাবে কাঁপছো কেন? শুধু তো জড়িয়ে ধরেছি, এতেই এভাবে কাঁপছো? তুয়া অবস্থা দেখে আসিফ ছেড়ে দেয় তুয়াকে। এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে তুয়া। আসিফ তুয়াকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে এক জায়গায় আসো। তুয়া মনে করলো আসিফের বলা কথাটা। তখন সে ভীষণ কষ্ট পেয়েছিল। বড়লোকরা কিভাবে বুঝবে গরিব আর মধ্যবিত্তের জীবনযাপন করাটা কত কষ্টের। ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তুয়ার। সন্ধ্যা হয়ে গেছে, বাসা যেতে যেতে লেট হয়ে যাবে। আমি এখন কোথায় যেতে পারবো না ভাইয়া, সরি। আসিফ রেগে যায়, তুয়ার গালে চাপ দিয়ে ধরে বলে, তোর সাহস তো কম না। আমার মুখে মুখে না করিস, তোকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। এই বলে আসিফ তুয়াকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। ড্রাইভিং সিটে পাশে তুয়াকে বসায়। গাড়ি চলছে। আসিফ লুকিং গ্লাস দিয়ে দেখে তুয়াকে। চাপ দিয়ে ধরে রাখার কারণে গালটা লাল হয়ে গিয়েছে। তুয়ার চোখের পানিতেও খেয়াল করে আসিফ। একটু পর আসিফ গাড়ি থামায় একটা বড় মাঠের কাছে। বড় একটা কৃষ্ণচূড়ার গাছের নিচে একটা বেঞ্চ রয়েছে। ওইখানে আসিফ গিয়ে বসে। কি হলো, নামছো না কেন? এদিকে এসো, বসো। আমি বাসায় যাব। আরেকটা কথা বললে কিন্তু কোলে করে নামাবো গাড়ি থেকে। চট করে নেমে পড়ে তুয়া গাড়ি থেকে। সরি, বিকেলে আর এখন এই ব্যবহার কারণ আসিফ, সমস্যা নেই। আপনারা বড়লোক মানুষ, এরকম ব্যবহার করতেই পারে। এই মেয়ে শোনো, কথায় বড়লোক বড়লোক বলে রাগাবা না আমাকে। আর এখন থেকে ভাইয়া বলবে না আমাকে। তোমার মুখে ভাইয়া ডাকটা শুনলে মাথা গরম হয়ে যায় আমার। কিন্তু কোনো কিন্তু না, চুপ করো। তোমাকে আমার একটা কথা বলার ছিল, শুনেই কিন্তু আবার
অজ্ঞান হয়ে যেও না। আমি তোমাকে ভালোবাসি। কি? কানে কম শোনো নাকি? এটা কোনোভাবেই সম্ভব না ভাইয়া। আমি আপনাকে ভাইয়ার মতো দেখি, কিন্তু আমি তোমাকে বোনের চোখে দেখি না, বউয়ের চোখে দেখি। তোমার বাবার কাছে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। না তুবা, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। তোমার থেকে মতামত জানতে চাই না। আসিফ গাড়ি থেকে প্যাকেট করা একটা বক্স আনে। এটা নাও, এটা তোমার জন্য। এটা কি? খুলেই তো দেখতে পাবে। তুবা প্যাকেটটা খুলে দেখতে পায় একটা ফোন। আমি এটা নিতে পারবো না ভাইয়া, অন্য জিনিস নেই না আমি। আসিফ রেগে বলল, আমি কি তোমার অন্যজন লাগি? তোমার হবু বর আমি, নিতে তো হবেই। আসিফের রাগের সাথে পরিচিত নয় তুবা, আমতা আমতা করে বলে, একটা শর্তে নিব। আসিফ চৌধুরী কারো শর্ত শুনে না, তবে হবু বউ যেহেতু বলেছে একটু শুনে দেখি। বলো, আপনি এখন কোনোভাবেই যাবেন না বাবার কাছে। আগামী ২ বছর আপনি আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করতে চাই আমি। আসিফ কিছুক্ষণ ভেবে বল, ওকে, তবে মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ রাখতে হবে। শুধু পড়াশোনার কথা বললে। তাই তোমার শর্ত আমি মেনেছি। যাই হোক, বউ ডক্টর হবে, তাহলে যদি লজ্জাটা একটু কমে। না হয়তো আবার জড়িয়ে ধরলেই মৃগী রোগের মতো করবে। আসিফ তুবাকে বাসার কাছে নামিয়ে দিয়ে এসেছে। বাসার ভিতরে ঢুকে তুবা তার মা এখানে দাঁড়িয়ে ছিল। কিরে, এত দেরি হলো কেন? প্রতিদিন এমন সময় আসলে কিন্তু তোর বাবা দিবে না পড়াতে। না মা, আজকে প্রথম দিন তো, তাই লেট হয়েছে। কালকে তাড়াতাড়ি চলে আসবো। কথার মাঝে তুবার হাতে ফোনটা দেখতে পায় তুবার মা। কি রে তুবা, তোর হাতে ফোন কেন? তুবা আমতা আমতা করে বলে, আসলে মা, আলিশা দিয়েছে আমার বার্থডে গিফট, কিন্তু তোর জন্মদিন তো আরো কিছুদিন পরে। কে জানে, ও দিয়ে দিয়েছে আগে আগে। তারপরেও এত দামি জিনিস নেওয়া তোর উচিত হয়নি। আচ্ছা, যা তুই তোর রুমে যা। সারাক্ষণ মোবাইল যাতে আমি না দেখি তোর হাতে। আচ্ছা বলে রুমে চলে যাস। তুবা নতুন ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। ফোনটা খুব পছন্দ হয়েছে তুবার। আসিম সিম কার্ড সহ সবকিছু সেটিং করে দিয়েছে। প্লে স্টোর সহ যাবতীয় সবকিছু বন্ধ করে রেখেছে আসিফ, যাতে ফেসবুক মেসেঞ্জার কিছুই যাতে তুবা ডাউনলোড না করতে পারে। কন্টাক্ট নাম্বারে শুধু একটাই নাম্বার রয়েছে, সেটাও আবার জান দিয়ে সেভ করা। বেশ বুঝতে পারে তুবা আসিফের কাজ এগুলো। হঠাৎ করেই একটা মেসেজ আসে, আসিফ পাঠিয়েছে। মোবাইলটা না খুঁটিয়ে যাও, গিয়ে পড়তে বসো। পড়ার জন্যই কিন্তু বিয়ের আলাপ আলোচনা ২ বছর পিছিয়েছি। না হয় ২ বছর ২ বাচ্চার বাপ হয়ে যেতাম। হাঁ করে বসে আছে তুবা। লোকটা কি বলে এসব? আর উনি কিভাবে জানলো আমি মোবাইল চালাচ্ছি? আর কিছু না ভেবে ফোনটা পাশে রেখে ফ্রেশ হয়ে পড়তে বসে তুবা। কিছুক্ষণ পরে তুবার মা আসে রুমে। কি রে তুবা, আলিশা তোকে মোবাইল দিয়েছে? তা তোর মোবাইলে কল না দিয়ে আমারটায় দিচ্ছে কেন? আসলে মা, আমার ফোনটা অফ করে রেখেছি, তাই হয়তো তোমারটায় দিচ্ছে। আচ্ছা, তুমি যাও, আমি করে নিবনি। তুবা তার মোবাইল দিয়ে কল দেয় আলিশাকে। দুটো রিং হওয়ার পরই কল রিসিভ করে। সালাম দেয় আলিশা। তুবার কণ্ঠ শুনে আলিশা বলে উঠল, কি রে, নতুন ফোন কিনেছিস নাকি? কেন, তুই জানিস না? তোর ভাইয়া তো দিয়েছে আজকে ফোনটা। ও, আমি বললাম আমাকে দিলি না। আচ্ছা, ভালোই হয়েছে, এখন থেকে এটাতেই কল দিতে পারবো। শোন না তুবা, আরিফা আপুর বিয়ে অনুষ্ঠান তো পরশু দিনে। তুই কিন্তু কালকে একদম সকালে চলে আসবি সবাইকে নিয়ে। আমার না হয় বিয়ের দিনই যাই। প্রথম প্রথম তো আর টিউশনিতে বলতে পারবো না আমার ছুটি চাই। একটা থাপ্পড় দিব, আমি আন্টিকে বুঝিয়ে বলবো।
তুই 2 দিন আসতে পারবি না পড়াতে। আরো কিছুক্ষণ কথা বলার পর কল কেটে দেয় তুবা। এরই মধ্যে আবার ফোনটা বেজে ওঠে। তুবা ওয়াশরুমে থাকার কলটা ধরতে পারে না। একের পর এক কল বেজে যাচ্ছে। মাথা গরম হয়ে যায় তুবার। মনে মনে ভাবছে, কোন পাগলে এভাবে কল দিচ্ছে, কমন সেন্স নাই নাকি? দৌড়ে মোবাইলের কাছে আসে তুবা। স্ক্রিনে দেখতে পায় জানলি। তুবা মনে মনে বলছে, আরে আমার তো মনেই ছিল না এই একটা পাগল যে রয়েছে মোবাইলে, সে তো এভাবেই কল দিবে। কল রিসিভ করে সালাম দেয় তুবা। সালামের উত্তর না দিয়ে আসিফ রেগে বলে, চাঁদের দেশে ঘুরতে গিয়ে নাকি এতক্ষণ লাগে কল ধরতে? চাঁদের দেশে যাইনি, ওয়াশরুমে গিয়েছিলাম। কেন? কি মানে এতক্ষণ কি ওয়াশরুমে ঘুমিয়েছিলে নাকি? সাথে একটা কাঁথা আর বালিশ নিয়ে গিয়েছিলাম, যাতে ঘুমটা ভালো হয়। আরে বাপরে, ফোনে তো ভালোই পটর পটর করতে পারো, তা আমার সামনে কথা বললে এমন বিলাই হয়ে যাও কেন? চুপ করে যায় তুবা। সত্যি তুবা ফোনে অনেক কথা বলতে পারে, কিন্তু সামনাসামনি কথা বলতে তার মুখ দিয়ে কথা বের হয় না। আচ্ছা শুনো, আগামীকাল সকালে চলে এসো আমাদের বাসায়, সাথে আমার শ্বশুর শাশুড়ি শালিকাকে নিয়ে এসো। আব্বু যেতে পারবে না, আছে, কিন্তু প্রথম মেয়ে শ্বশুর বাড়ি আসবে বলে কথা, সবাইকে তো আসতে হবে। কি শ্বশুর শাশুড়ি করছেন? আমার সত্যের কথা কি ভুলে গিয়েছেন নাকি? আরে গাধা, আগে আগে প্র্যাকটিস করছি, তুমি আমার আব্বু আম্মুকে ডেকে প্র্যাকটিস করে নাও, সুবিধা হবে পরে। সকাল থেকে নিঝুম বৃষ্টি শুরু হয়েছে। তুবা চিন্তা করছে এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবে আলিশাদের বাসায়। কাল রাতে আলিশার মাও কল করেছে, যেন সকাল সকাল সবাই চলে যায়। জানালার কাছে বসে খিচুড়ি খাচ্ছে তুবা। ভেবেছে খেয়েই সে ছাদে যাবে ভিজতে। তুবার ভীষণ পছন্দের বৃষ্টি। বৃষ্টি দেখলে তার মন চায় একটু ভিজতে। কিন্তু কিছুক্ষণ ভেজার পর তুবার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর মাঝে মধ্যে জ্বরও উঠে যায়। এই একটা সমস্যার কারণে বৃষ্টিতে ভিজতে পারে না। এত সুন্দর বৃষ্টি দেখে মনকে আর শান্ত রাখতে পারে না। খাওয়া শেষে তুবা চলে আসে ছাদে। ওড়নাটা একটু ভালো করে ঠিক করে নিল সে। তুলিও আসতে চেয়েছিল, কিন্তু তুবা না করে, সামনে তুলির পরীক্ষা তাই। কিছুক্ষণ পর তুবা ছাদের এক পাশে গিয়ে দাঁড়ায়। বরাবরের মতো প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় তুবার। হঠাৎই তুবার চোখ যায় তাদের গেটের সামনে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আসিফ। তুবা দৌড়ে নিচে নেমে আসে। ভাইয়া, আপনি এখানে কি করছেন এই বৃষ্টির মধ্যে? আসিফ রেগে জবাব দেয়, নাচছি। তোমার সমস্যা কি বলো তো? আমি তোমাকে কতগুলো কল করছি, ধরছো না কেন? মোবাইল সাইলেন্ট করা ছিল। আমি বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম ছাদে। আরে বা, তোমার যে আজকে আমাদের বাসা যাওয়ার কথা ছিল, এটা কি ভুলে গিয়েছি? তাড়াতাড়ি সবাই রেডি হও, কয়টা বাজে খেয়াল আছে তোমার? এতক্ষণে আসিফ খেয়াল করে তোবাকে। ভেজা শরীর, চুলগুলো খোপা করে, আর সামনে কিছু চুল থেকে অনবরত পানি পড়ছে মুখে। বড্ড ইচ্ছে করছে আসিফের তুবাকে একটু ছুঁতে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তুবার দিকে। ঘোরের মধ্যে চলে যাচ্ছে সে। তুবা ভুলে গিয়েছিল সে যে ভেজা শরীর দাঁড়িয়ে আছে। মন পড়তেই সে তাড়াহুড়া করে ওড়নাটা ঠিক করে বলল, ভাইয়া ভিতরে আসুন, আমি রেডি হয়ে আসছি। তুবা চলো, আমরা দুজন ভিজি বৃষ্টিতে। কি রোমান্টিক একটা ব্যাপার হবে না? আমার মনে হচ্ছে এক্ষুনি তোমাকে চুপ করে বিয়ে করে নি, আর বাসর। আসিফকে থামিয়ে তুবা বলে, ওঠো। কি বলছেন আপনি? ভিতরে আসুন। আসিফ বাসার ভিতরে ঢুকে রুম থেকে তুবার মা ডেকে বলে উঠে, কিরে তুয়া, কে এসেছে? মা, আসিফ ভাইয়া এসেছে আমাদের নিতে। রুম থেকে বেরিয়ে আসে তুবার মা। বাবা, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বৃষ্টি কমলে তুবাই চলে যেতে। না আন্টি, সমস্যা নেই, আম্মা পাঠিয়েছে, বলছে সবাইকে নিয়ে যেতে। বাবা, আমি আর তুলি কালকে যাব, তুমি না হয় তুবাকে নিয়ে যাও আজকে। আজকে আপনারা আসলে বেশি খুশি হতাম।
তুবা এর মধ্যেই চলে এসেছে ফ্রেশ হয়ে। বিয়েতে পরার জন্য একটা ড্রেস নিয়েছে সে। একটু পর গাড়িতে উঠে বসে আসিফ। তুবা পিছনের সিটে বসার জন্য পা বাড়াতেই আসিফ বলে উঠে, এই মেয়ে, পিছনে গিয়ে বসছো কেন? উপরের দিকে তাকিয়ে আসিফ বলে, আল্লাহ, এ কেমন মেয়ে, এত আনরোমান্টিক কেন? কই হবু জামাইয়ের পাশে বসে রোমান্টিক কথা বলবে তা না, উনি গিয়ে বসছেন পিছনের সিটে। এই শোনো, আমাদের বিয়ে হয় নাই, এ পাশাপাশি বসে রোমান্টিক কথা বলবো? আসিফ বাঁকা হেসে বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ বিয়ে হলে একসাথে বসে রোমান্টিক কথা বলবে? তুবার সামনে সিটে এসে বসে। জানালার দিকে তাকিয়ে আছে সে। ভেজা চুল বেঁধে রাখছো কেন? চুলগুলো ছাড়ো। পূর্বের ন্যায় বসে আছে তুবা। আসিফ একবার রেগে কিছুটা ধমকে সুরে বলে, কি হলো, কথা কানে যায় না তোমার? কি আর করবে তুবা, ছাড় চুলগুলো। আর দৃষ্টিতে কিছুক্ষণ পর পর তাকাচ্ছে আসিফ তুবার দিকে। কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? আপনাদের বাসা তো এদিকে না তাহলে? তোমাকে নিয়ে হানিমুন করতে যাচ্ছি। কিছুক্ষণ পর আসিফ গাড়ি থামায় শপিং মলের কাছে। গাড়ি থেকে নামে দুজন। এখানে এসেছি কেন আমরা? আসিফ কোনো উত্তর না দিয়ে শপিং মলের ভিতর ঢুকে পেছন পেছন তুবাকে যেতে বলে। খুব সুন্দর দুটি শাড়ি আর কিছু অর্নামেন্টস কিনে নেয় আসিফ। দুটো শাড়ি আলাদা আলাদা প্যাকেট নিয়ে নেয় সে। তুয়া মনে মনে ভাবে, দু বোনের জন্য কিনেছে শাড়ি দুটো। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছায় আসিফ আর তুবা। আলিশা কোন সময় থেকে বসে আছে দরজার পাশে। মেহেদি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। বিকেলে হলুদ সন্ধ্যা। প্রায় সব আত্মীয় স্বজনরাই এসে পড়েছে, সাথে আলিশার সব কাজিনরা। সবাই মেহেদি দিচ্ছে, কিন্তু আলিশা এক কথায় সে তুয়াকে ছাড়া দিবে না। তুয়াকে দেখেই আলিশা এক গাল হেসে এগিয়ে আসে। কিরে আন্টি, আর তুলি আসেনি? আগামীকাল আসবে। আচ্ছা আয়, দুজন মেহেদি দে। সবাই মেহেদি নিয়ে ব্যস্ত। হাসিব আলিশাকে এক সাইডে টেনে নিয়ে আসে। কি ভাইয়া, এখানে আনলি কেন? শোন, তুই তোর আমার আদরের ছোট বোন, বল, ঢং না করে বল কি করতে হবে। এমনি এমনি তো আর এত কোকিলের সুর বের হয়নি, নিশ্চয় কিছু করা লাগবে। হুম, একদম ঠিক বলছিস। শোন, তুই তুবার হাতে আমার নামের প্রথম অক্ষরটা লিখে দিবি। কিন্তু কেন? আমি বলছি তাই। এত বড় কঠিন কাজটার জন্য 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা বানান কর তো। সামান্য একটা অক্ষর লিখাতে 5,000 টাকা, এত দিন দুপুরে ডাকাতি? তাহলে আমি চললাম, এই বলেই চলে যাচ্ছিল আলিশা। আচ্ছা এদিকে আয়, তোর জন্য একটা গিফট আছে, এটার জন্য হলো লিখে দে। আচ্ছা তাহলে 4,000 টাকা দে। কি আর করবে আসিফ, ভালোবাসার মানুষের হাতে নিজের নাম দেখবে। মানিব্যাগ থেকে 4,000 টাকা বের করে দিয়ে দেয় আলিশা। আলিশা নাচতে নাচতে চলে তুবাকে মেহেদি দিয়ে দিবে।